যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, গাজায় হামলা চালিয়ে 4 জিম্মিকে উদ্ধার করল ইসরায়েলি বাহিনী। এরপর জানাবো, ইসরায়েলি হামলায় গাজায় একই পরিবারের নিহত 6। আরও থাকবে, গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বাইডেন এবং ম্যাক্রো। এরপর রয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ন্যাটো সৈন্য মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বললেন ন্যাটোর প্রধান। এরপর রয়েছে, কার বিরুদ্ধে যুদ্ধে নামছে জার্মানি, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দিব, মোদী শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজো, বরফ কি গলবে, থাকবে এ সম্পর্কে বিশ্লেষণ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। গাজায় হামলা চালিয়ে 4 জিম্মিকে উদ্ধার করল ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস কর্তৃক 7 অক্টোবর বন্দী ইসরায়েলিদের মধ্য থেকে 4 জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। সেন্ট্রাল গাজার নুসেইরাত এলাকার 2টি ভিন্ন স্থান থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইসরায়েল পুলিশের যৌথ অভিযানে এই উদ্ধার অভিযান চালানো হয়েছে, খবর বিবিসির। উদ্ধারকালে তাদের শারীরিক অবস্থা ভালো ছিল এবং আরও পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের সেবা তেল হামসার মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে বলে জানায় আইডিএফ। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এই উদ্ধার অভিযানে শিশুসহ কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে। আল আকসা হাসপাতালের কর্মীরা আহতদের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে। 7 অক্টোবরের হামলায় হামাস 251 জনকে বন্দী করে নিয়ে যায়। তাদের মধ্যে 116 জন এখন ফিলিস্তিনি ভূখণ্ডে রয়ে গেছে, যার মধ্যে 41 জন মারা গেছেন বলে সেনাবাহিনী বলছে। জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ 4 জিম্মি উদ্ধারকে অলৌকিক বিজয় বলে উল্লেখ করেছে এবং এই অভিযানের জন্য আইডিএফকে ধন্যবাদ জানিয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় একই পরিবারের নিহত 6। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আজ CNN এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারে 6 জন নিহত হয়েছেন। মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আল বুরেইসের শাহিন পরিবারের ওপরে এই হামলা হয়েছে। হামলায় আরও অনেকে আহত হয়েছেন। হতাহতদের আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আজ বলেছে, চলতি সপ্তাহে অভিযানের পর আমরা দায়ের আল বালা এবং বুরেইজে লড়াই চালিয়ে যাচ্ছি। কেন্দ্রীয় গাজার ফিলিস্তিনিরা জানাচ্ছেন, ইসরায়েলি হামলার তীব্রতা এত বেড়েছে যে মনে হচ্ছে যুদ্ধ কেবল শুরু হলো। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখনো পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 36,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 1 লাখের বেশি। অন্যদিকে ইসরায়েলি গত অক্টোবরের হামাসের হামলায় নিহত হয়েছে 1,000-এর বেশি, আহত 3,000। সেই সঙ্গে 250 জনকে জিম্মি করেছে হামাস। গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বাইডেন এবং ম্যাক্রো। ডিডি এর 80তম বার্ষিক উদযাপন শেষে আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। আজ বাণিজ্য, ইসরায়েল ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করবেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, নীতি বিষয়ক ইস্যু নিয়ে আলোচনার আগে দুই নেতা স্টিক আইকনিক আর্ট দি ট্রায়াম্ফে একটি স্বাগত অনুষ্ঠানে এবং অ্যাভিনিউ দেস চ্যাম্পস এলিসিনের নিচে একটি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর একসঙ্গে নৈশভোজ করবেন তারা। 2022 সালে হোয়াইট হাউসে একটি রাষ্ট্রীয় সফরে ম্যাক্রোকে স্বাগত জানিয়েছিলেন বাইডেন। এর আগে সাংবাদিকদের মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ফ্রান্স আমাদের অতি পুরনো ও ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে একটি। এ সময় তিনি জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, গাজা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা ও জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সরবরাহ চেইন পর্যন্ত নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বাইডেন ও ম্যাক্রো। দেশগুলো সামুদ্রিক আইন প্রয়োগে একসঙ্গে কাজ করার পরিকল্পনা ঘোষণা করবে বলে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বির মন্তব্যে জানিয়েছেন। এমনকি মার্কিন কোস্ট গার্ড ও ফরাসি নৌবাহিনীর বর্ধিত সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। বাইডেন ও ম্যাক্রো নেটোকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন বলেও আশা করা হচ্ছে। উভয় দেশই ইউক্রেনকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে, তবে কিয়েভের সহযোগিতা জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করার পরিকল্পনায় এখনো সম্মতি জানাননি তারা। মঙ্গলবার মার্কিন ট্রেজারি কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং দেশটির G7 মিত্র এই আলোচনায় অগ্রগতি করছে।
ইউক্রেনে ন্যাটো সৈন্য মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বললেন ন্যাটো প্রধান। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এখানে বলেছেন, ইউক্রেনে সৈন্য মোতায়েনের ব্যাপারে ন্যাটোর কোনো পরিকল্পনা নেই। ফিনল্যান্ডে তার 2 দিনের সফরে দ্বিতীয় দিনে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টোলটেনবার্গ বলেন, আমরা কিভাবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের জন্য একটি শক্তিশালী কাঠামো স্থাপন করতে পারি তার উপর গুরুত্ব দিচ্ছি। এ ব্যাপারে স্টোলটেনবার্গের অবস্থানে প্রতিদ্বন্দ্বী করে স্টাব আরও বলেন, ফিনল্যান্ডের ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, ফিনল্যান্ড ইউক্রেনকে সমর্থনের বিভিন্ন বিকল্প নিয়ে মিত্রদের সাথে আলোচনা করে যাচ্ছে। ওই সংবাদ সম্মেলনে স্টোলটেনবার্গ আরও উল্লেখ করেছেন, রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোনো মিত্র দেশের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক কোনো সামরিক হুমকি দেখছেন না, এমনকি সংঘাত শেষ হওয়ার পরেও না। কার বিরুদ্ধে যুদ্ধে নামছে জার্মানি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির প্রায় 8 দশক পেরিয়ে গেছে। অক্ষশক্তি দেশ জার্মানি যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়িয়েছে। কয়েক দশকের অবিশ্বাস্য অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশটিকে ইউরোপের অন্যতম ধনী দেশে পরিণত করেছে। এবার জার্মানি নজর পড়েছে সামরিক খাতে। সাম্প্রতিক সময়ে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। জার্মানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও প্রকাশ্যে যুদ্ধ প্রস্তুতির কথা বলছেন। বিশ্ব শাসনের স্বপ্ন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল জার্মানি। যুদ্ধের পর জার্মানির অর্থনীতির কোমর ভেঙে যায়। উল্টো ক্ষতিপূরণের বোঝা চলেছে, এখনো চলতে আছে। তবে এবার কোন রকম রাগ ডাক না রেখে যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির পার্লামেন্টে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, রাশিয়ার হুমকি বৃদ্ধি পাওয়ায় তার দেশে অবশ্যই যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, নিউজ ম্যাগাজিন দের স্পিগেল পিস্টোরিয়াসকে উদ্ধৃত করে বলেছে, 2029 সালের মধ্যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ইউরোপের দেশগুলো, বিশেষ করে পূর্ব ইউরোপে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে, রাশিয়া ইউক্রেন ছাপিয়ে অন্য দেশেও আক্রমণ করতে পারে। এরপরে ইউরোপের দেশগুলো সামরিক শক্তি বাড়াচ্ছে। জার্মানিতে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির বিরোধী দল সিডিইউ বলছে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে 1 বছরের জন্য তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে আইন করার চেষ্টা করবে তারা। জার্মানিতে 2011 সাল পর্যন্ত এই ব্যবস্থা চালু ছিল। ইউক্রেনে রাশিয়ার হামলা ও জার্মান সামরিক বাহিনীতে কর্মীর অভাবের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সিডিইউ। রাশিয়া টুডে এক প্রতিবেদনে দাবি করেছে, জার্মানি সম্ভাব্য যুদ্ধের জন্য ইতিমধ্যেই একটি নতুন পরিকল্পনা চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেওয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় সীমানায় ন্যাটো সেনা মোতায়েন। গেল বুধবার জার্মান চ্যান্সেলর অলফ শলজের মন্ত্রিসভা নতুন প্রতিরক্ষা ফ্রেমওয়ার্কের অনুমোদন দেয়। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েসের একটি বিবৃতিতে জানান, রাশিয়ার আগ্রাসনে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মৈত্র। বরফ কি গলবে? টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামীকালকের ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মরিশাস, সিসিলিসের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে ওই অনুষ্ঠানে যোগদানে আমন্ত্রণ পেয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈত্র। বিগত কয়েক মাস ধরেই ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের অবনতি লক্ষ্য করা গেছে। মোদীর সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল চীনপন্থী মৈত্র প্রশাসনের। তবে প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়া হবে ভারতের পররাষ্ট্রনীতির এই মন্ত্রেই মৈত্রকে দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পার পরেই বিশ্বের অন্যান্য সরকার প্রধানদের মতো মৈত্র সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। এর কয়েক মাস আগে মৈত্র যখন মালদ্বীপের মসনদে বসেন তখন মোদীও তাকে শুভেচ্ছা জানান। যদিও রাষ্ট্রপতি নির্বাচনের সময় প্রচার অভিযানেই ভারতের বিরুদ্ধে সুর চড়ান মৈত্র। এমনকি মালদ্বীপের মসনদে বসার পরপরই রীতি ভেঙে ভারতের পরিবর্তে প্রথম বিদেশ সফর হিসেবে চীন গিয়েছিলেন মৈত্র।